আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি সাদমান খান, এবার ঢাকা মেডিকেল কলেজ এমবিবিএস ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। আমি আছি তোমাদের সাথে আজকে এইচএসসি আইসিটি এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। হ্যাঁ, তো আসলে আমরা শুরু করি। এটা হচ্ছে তোমাদের এনসিটিভি কর্তৃক অনুমোদিত বোর্ড বই। চাইলে তোমরা মুজিবুর স্যার বা মাহবুবুর স্যারের বইও ফলো করতে পারো, বাট স্যাররা হচ্ছে বোর্ড কোশ্চেন করার সময় অ্যাকচুয়ালি এই বইটাই ফলো করে, এবং এখানের সাথে যে এক্সট্রা ইনফরমেশন লাগবে ওইটা আমি বলে দেবো। আচ্ছা, আসো আমরা ব্যান্ডউইথ থেকে শুরু করি, চ্যাপ্টার ফার্স্ট টপিক। আচ্ছা, ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে একটা রেট বা হার। কি রেট বা হার? এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশনের রেট বা হার। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে ডেটা স্থানান্তরের হার বা ব্যান্ডউইথ বলে। আচ্ছা, এটা হচ্ছে ব্যান্ডউইথের সংখ্যা। এখন হার যেহেতু আছে, এটার জন্য একটা ইউনিট আমাদের লাগবে। যে ইউনিটটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বিট পার সেকেন্ড বা বিপিএস। এটার সাথে তোমরা অনেকেই পরিচিত, ঠিক আছে? আচ্ছা, বিপিএস বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। আর বিপিএস, এই বিপিএসটা হলো বাইট পার সেকেন্ড। বিট আর বাইটের ভিতরে সম্পর্কটা কি, এটা আমাদের ফার্স্টে লাগবে। তো আমরা জানি 1 বাইট ইকুয়ালস টু 8 বিট। আচ্ছা, তো এই কথাটা এখানেও লেখা আছে, এগুলো দাগায় নিতে পারো। ঠিক আছে, এখানে সাথে আমাদের আরো কিছু জিনিস লাগবে, আমি এই সাইডে লিখতেছি, দেখো। অন কেবিপিএস, কেবিপিএস মানে কিলো বাইট পার সেকেন্ড, ইকুয়ালস টু 1024 বিপিএস। আচ্ছা, তাহলে অন এমবিপিএস, এমবিপিএস এম মানে কি? মেগা। আচ্ছা, তাহলে অন এমবিপিএস ইকুয়ালস টু 1024 কিলো বিপিএস। আর অন জিবিপিএস মানে গিগা ইকুয়ালস টু 1024 এমবিপিএস। আচ্ছা, এতটুকু হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, আমরা পড়ি। আচ্ছা, এখন এখান দিয়ে একটা কোশ্চেন আসতে পারে, সেটা আমি যদি বলি, যেটা এই বইতে নাই আসলে। এটা হচ্ছে, ধরো তোমার বাসার ওয়াইফাইতে স্পিড হইল 5 Mbps, এবং তুমি একটা মুভি ডাউনলোড করবা, যে মুভিটার সাইজ হচ্ছে 1.5 GB। তো তোমার হচ্ছে কতক্ষণ টাইম লাগবে? এটা মুজিবুর সাহেবের বইতে আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা বের করার চেষ্টা করি। আচ্ছা, দেখো, আমাদের স্পিড দেওয়া হচ্ছে এমবিপিএস এ এবং মুভি সাইজ দেওয়া হচ্ছে জিবি তে। আছে, তো দুইটাকে হচ্ছে এক ইউনিটে আনতে হবে। সো এক ইউনিটে আনার জন্য আমরা কি করব? যে কোনো একটাকে আরেকটায় কনভার্ট করলেই হয়। চলো আমরা এটাকে হচ্ছে এমবিপিএস এ কনভার্ট করি। আসো, এটাকে এমবিপিএস এ কনভার্ট করলে কি হবে দেখো। আমরা জানি 1.5 তো আছে, একবারে করে দিই। জিবি মানে হচ্ছে গিগা মানে হচ্ছে কি তোমার মেগার থেকে 1000 গুণ বড়, রাইট? তাহলে হচ্ছে 1024 হবে এখানে। এন্ড এখানে একসাথে আরেকটা কাজ করতে হবে, দেখো, বিট এটা, আর এখানে কিন্তু বাইটে দেওয়া, সরি এটা বাইট আর এখানে কিন্তু বিটে দেওয়া। সো আমরা জানি 1 বাইট হচ্ছে 8 বিট। তো এই জন্য এখানে সাথে 8 গুণ করতে হবে। আমি মোবাইল হচ্ছে ক্যালকুলেশন করতেছি, দেখো 1.5 ইন্টু 1024 ইন্টু 8 ইকুয়াল টু 12,000। এখানে আসছে 12,288। ঠিক আছে,
তোমাদের টাইম কত লাগবে এবার জাস্ট অর্ডার বের করে দিবে। এটা কি জানো, এটা কিন্তু এমবি মানে মেগা বিটে চলে আসছে। গিগাবাইট থেকে গিগাবাইটে ছিল, সেটাকে আমরা মেগা বিটে নিয়ে আসছি। আচ্ছা এবার জাস্ট টাইমটা বের করলেই হবে। জাস্ট এখানে পার সেকেন্ডে যেহেতু 5 যায় তো 5 দিয়ে ভাগ দিয়ে দিলে অ্যান্সার চলে আসবে 2400। তো এটাকে 7 দিয়ে ভাগ দিয়ে আবার মিনিট নেওয়া যায় বা এভাবে রেখে দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, তো এটাই ছিল ব্যান্ডউইথ নিয়ে কোনো যদি ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে তো এটাই আসতে পারে। আচ্ছা ডেটা ট্রান্সমিশন মেথড, এখানে অনেকগুলো ডেটা ট্রান্সমিশনের বিষয় আছে, একটা হচ্ছে মেথড, একটা হচ্ছে মোড। তো আমরা প্রত্যেকটাই পড়বো, আসলে মেথড দিয়ে শুরু করি আমরা। আচ্ছা মেথড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। সিরিয়ালের হচ্ছে আবার তিনটা ভাগ, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। আচ্ছা সামনে এসে আমরা দেখি। আচ্ছা এবার যদি আমি প্যারালাল আর সিরিয়ালটা একটু বোঝানোর ট্রাই করি, সাইডে দিয়ে দেখো। আচ্ছা আচ্ছা প্যারালালে কি হয়, প্রত্যেকটা বিট প্যারালালি যায়। ধরো আমি হচ্ছে একটা ডেটা নিলাম যেটা হচ্ছে লেন্থ হচ্ছে 8 বিটের বা 1 বাইট। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের সেন্ডার বা বাংলায় বলে প্রাপক, প্রেরক, আর এটা হচ্ছে রিসিভার। ঠিক আছে, সেন্ডার আর রিসিভার, ও পাঠাবে ও নিবে। আচ্ছা আমরা জানি কি বিট কি হয়, 0 এবং 1 হয়, তো যে কোনো একটা আমরা নিই, যে কোনো একটা নিলেই হবে। 0 1 দিয়ে যে কোনো একটা আমরা যেটা নিলাম। আচ্ছা তো প্যারালালি কি হয়, প্রত্যেকটা প্যারালালি চলে আসবে এবং একই সময় আসবে। লাইক এইটা এখান দিয়ে এখানে আসবে, এটা এখান দিয়ে এখানে আসবে, সেম গোস ফর প্রত্যেকটার জন্য, এবং 8টাই এভাবে নিচে চলে আসবে। এবং প্রত্যেকটা তোমার ঠিকঠাক মতো বসাতে হবে। 0 এখানে 0ই আসবে, 1 এখানে 1ই আসবে, 0 1 1 0 1 0। তো এইভাবে হচ্ছে প্যারালালি কাজ করে প্যারালাল ডেটা ট্রান্সমিশন যেটা। এবং সিরিয়ালটা একটু অন্যরকম। তো প্যারালালের কোনো ভাগ নাই, একভাবেই আছে। এবার আমরা সিরিয়ালে আসি। দেখো সিরিয়ালে হচ্ছে 3 প্রকার। সিরিয়ালে একটা হচ্ছে আগেই বলছি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। তো এবার একটু দেখার ট্রাই করি অ্যাসিনক্রোনাসে কি হয়। অ্যাসিনক্রোনাস হচ্ছে গিয়ে এটা হচ্ছে তোমার সেন্ডার, এই হচ্ছে রিসিভার। এখানে হচ্ছে ধরো এখানেও আমি যদি 8 বিটের একটা ডেটা নিতে চাই তাহলে আচ্ছা নিলাম, ঠিক আছে। তো এখানে সাথে এক্সট্রা হচ্ছে একটা স্টার্ট বিট দিতে হয়, আর দুইটা বা একটা হচ্ছে স্টপ বিট দিতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখান থেকে যখন হচ্ছে আমি রিসিভারকে পাঠাবো, আচ্ছা এখান থেকে যখন রিসিভারকে পাঠাবো তখন হচ্ছে আমরা এইটা মানে 8টা অ্যারো দিব না, শুধু একটা অ্যারোই দিব। কারণ হচ্ছে একভাবেই যাবে। কিভাবে একভাবে যাবে, মানে একের পর এক যাবে। ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হচ্ছে ধরো ফার্স্ট হচ্ছে 1, এইভাবে আসলে 1, এইভাবে সিরিয়ালি দিতে হবে 1 0 1 0 1 0 1 0। তো ফার্স্টে এই 1 এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে এই মাধ্যমে এখানে আসবে, দেন হচ্ছে 0 আসবে এইটা, দেন হচ্ছে এই 1টা আসবে, দেন হচ্ছে 0 আসবে, দেন হচ্ছে আবার 1 আসলো, 0 আসলো, 1 আসলো, 0 আসলো।
এভাবে আসবে। কিন্তু প্যারালালি কি হয়েছিল, প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা আসছিল, তো এটা কিন্তু এখানে হয়নি। তো এটা হচ্ছে গিয়ে তোমার সিরিয়াল এবং প্যারালালের মধ্যে পার্থক্য। তো আচ্ছা, কিন্তু সিরিয়ালের ভিতরে আবার তিনটা ভাগ আছে, যেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। তাহলে এই তিনটার ভিতরে পার্থক্য কি, এটা আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এই শব্দটার অর্থ হচ্ছে বিরতিহীন। ঠিক আছে, তো কোনো কিছুর নামের শুরুতে যদি এ থাকে সেটার মানে হচ্ছে জিনিসটা নাই। তাহলে বিরতিহীন না, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, মানে এখানে হচ্ছে নির্দিষ্ট একটা বিরতি পড়বে। যেমন এটা হচ্ছে তুমি যখন ইচ্ছা তখন পাঠাইতে পারবা, এবং এখানে হচ্ছে একটা বিরতি পড়বে। আচ্ছা, যদি এখানে আমি দেখানোর ট্রাই করি। আচ্ছা, যেখানে হচ্ছে মধ্যবর্তী সময়সীমা অসম বা নির্ধারিত হতে বাধ্য, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তাহলে যেখানে হচ্ছে সময়সীমা সম মানে অসম না, সেটা হচ্ছে সিনক্রোনাস। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সিনক্রোনাসে আসি। সিনক্রোনাসে বলে দিছে এটা হচ্ছে বিরতিহীন। এগুলো হচ্ছে এমসিকিউতে আসে, এগুলো একটু খেয়াল রেখো। আচ্ছা, তো সিনক্রোনাসের বিষয়টা কি? অ্যাসিনক্রোনাস, আচ্ছা অ্যাসিনক্রোনাস হচ্ছে কি তোমার এক বাইটের ডাটা যায় অলওয়েজ, বা 8 বিট বলতে পারি যেটাকে আমরা। সাথে কি থাকে, একটা স্টার্ট বিট এবং দুটো স্টপ বিটের মতো থাকে। বাট সিনক্রোনাসে যে ডাটাটা যায় সেটা হচ্ছে 80 বাইটের, 80 বাইটের। সেটার সাথে যদি সেন্টার থেকে রিসিভারে পাঠায় তাহলে হচ্ছে 80 বাইটে যাবে, সেখানে হচ্ছে সাথে হেডার থাকে 2 বাইটের, আর ট্রেইলার থাকে 2 বাইট। ঠিক আছে, তাহলে টোটাল সাইজ হয়ে গেল 84 বাইট। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বের করার জন্য তখন লাগবে। আইসোক্রোনাস নিয়ে কিছু আর বলে নাই, সো এতটুকুই লাগবে। শুধু হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের এফিসিয়েন্সি এখানে বের করে দেখায় নাই, বাট এফিসিয়েন্সিটা হচ্ছে মুখস্থ রাখতে হবে এবং কিভাবে আসছে ওইটা আমরা এখন দেখবো। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের এফিসিয়েন্সিটা আমরা বের করবো। আচ্ছা, আচ্ছা তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাসিনক্রোনাসেরটা বের করব। কি বলছিলাম? আচ্ছা, এফিসিয়েন্সি বের করা বা দক্ষতা যেটাকে আমরা বলি, সেটা আমরা কিভাবে বের করি? সেটার জন্য ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে কি, উপরে আমরা নিব হচ্ছে যেটা আমাদের লাগবে আর কি, প্রদত্ত ডাটা, মানে আমাদের অ্যাকচুয়াল ডাটা যেটা, আর নিচে হচ্ছে টোটাল যে ডাটা, অর্থাৎ মোট ডাটা যেটা, এটা দিয়ে এটা ভাগ দিলে চলে আসবে, সাথে হচ্ছে অবশ্যই 100% থাকবে যেহেতু এফিসিয়েন্সি। আচ্ছা, তাহলে আমরা বের করি। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি বলছিলাম, ডাটা কতটুকু যায়? ডাটা হচ্ছে অলওয়েজ 8 বিটের যায় বা 1 বাইটের যায়। আচ্ছা, 8 বিট নিয়ে আমরা তাহলে এখানে 8 বিট নিলাম, সাথে ছিল একটা স্টার্ট বিট আর দুইটা স্টপ বিট, তাহলে আরো সাথে তিনটা আছে, তাহলে 8 এর সাথে আরো 3 যোগ করলে হচ্ছে 11। এটা হচ্ছে মোট ডাটা, আর এটা হচ্ছে আমাদের প্রদত্ত বা মেইন যে ডাটাটা লাগবে সেটা হচ্ছে কিন্তু এই 8 বিট। আচ্ছা, সাথে 1000 নিলে এখানে দেখি আমরা কত আছে। মানে এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। এবং সেম গোস ফর সিনক্রোনাস, এটা আমরা বের করব। আচ্ছা, সিনক্রোনাসে দেখে কত ছিল আমাদের প্রদত্ত ডাটা বা মেইন যে অ্যাকচুয়াল ডাটাটা, সেটা ছিল 80 বাইটের।
আচ্ছা, উপরে যেহেতু বাইট নিয়েছে নিচেও বাইট নিতে হবে, সাথে হেডার এবং টেলার ছিল 2 2 4 বাইটের, আর তাহলে টোটাল ছিল 84 বাইটের ইনটু 100%। এটা 95% এর কাছাকাছি হবে, 95.3%। এটা হচ্ছে বোর্ড বই বাদে মুজিবুর স্যার বা মাহবুবুর স্যার দুজনের বইতে আছে, সেই এফিশিয়েন্সি দুটা টোটাল মুখস্থ রাখতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে সিনক্রোনাস হচ্ছে অ্যাসিনক্রোনাসের থেকে। ডেটা ট্রান্সমিশন মেথড আমরা দেখলাম, এবার হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডে আসি আমরা। সো আসো মোডে আসি। মোডের ভিতর তিনটা আছে, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আচ্ছা, সিমপ্লেক্সে কি হয় দেখো, এটা হচ্ছে সেন্টার আর এখানে হচ্ছে রিসিভার। তো সেন্টার আর রিসিভারের ভিতর সিমপ্লেক্সে জাস্ট এক দিক থেকে যায়, শুধুমাত্র সেন্ডার এখানে রিসিভারকে পাঠাতে পারে, রিসিভার সেন্ডারকে পাঠাতে পারে না। আচ্ছা, হাফ ডুপ্লেক্সে কি হয়, হাফ ডুপ্লেক্সে হচ্ছে সেন্ডারও রিসিভারকে পাঠাতে পারে আর রিসিভারও সেন্ডারকে পাঠাতে পারে ঠিকই, বাট এখানে হচ্ছে যখন ও পাঠাতে পারে তখন আর ও ব্যাক করতে পারে না, যখন ও পাঠাতে পারে তখন এই একই সময় ও হচ্ছে সেন্ডার রিসিভারকে পাঠাতে পারে না, সেম টাইমে এখানে একজন আরেকজনকে পাঠাতে পারে না, সেম টাইমে কমিউনিকেশন সম্ভব হয় না। কিন্তু ফুল ডুপ্লেক্সে কি হয় আমরা বলছি, সেন্ডার রিসিভারকে যখন পাঠাতে পারে, রিসিভারও সেন্ডারকে সেম টাইমেই পাঠাতে পারে, সেটা হচ্ছে সেম টাইম পাঠানো সম্ভব হয়। সো লাইক মোবাইলে কথা বলার সময় কিন্তু তুমি যখন কথা বলো অপর প্রান্ত থেকে কথা বললে সেটাও তুমি শুনতে পাবে, এটা হচ্ছে কাইন্ড অফ ফুল ডুপ্লেক্স। আচ্ছা, আচ্ছা, তো এইখানে হচ্ছে ডেলিভারি মোড। মোডের আরেকটা কাইন্ড হচ্ছে কি তোমার ডেলিভারি মোড। তো ডেলিভারি মোডে কি হয়, সেখানে হচ্ছে এখানে তিনটা প্রকার, একটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। খুবই ইজি। ইউনিকাস্টে কি হয়, 1 to 1, এটাকে 1 to 1 বলা হয়। যেমন ইউনিকাস্ট হচ্ছে গিয়ে সেন্ডার রিসিভারের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করে, যখন এখানে দেখো বাকিগুলোর সাথে তথ্য আদান প্রদান করতে পারে না, শুধুমাত্র যার সাথে চায় তার সাথে তথ্য আদান প্রদান করে। ব্রডকাস্টে কি হয়, ব্রডকাস্ট হচ্ছে ও সবার সাথে একই তথ্য একই টাইমে হচ্ছে আদান প্রদান করতে পারে। আর মাল্টিকাস্ট হচ্ছে গিয়ে অন টু সিলেক্টিভ, লাইক ও হচ্ছে নির্দিষ্ট করে দেয় কার কার কাছে পাঠাবে। যেমন এখানে দেখো হচ্ছে ওর কাছে পাঠাচ্ছে, ওর কাছে পাঠাচ্ছে, ওর কাছে পাঠাচ্ছে, বাট এই দুজনের কাছে কিন্তু যাচ্ছে না। তো এটা হচ্ছে মাল্টিকাস্ট। এখানে হচ্ছে কি উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, উদাহরণগুলো লাগবে। যে ইউনিকাস্টের উদাহরণ হচ্ছে কি তোমার টেলিফোন, খেলনা, মোবাইল ফ্যাক্স, ওয়াকি টকি, এসএমএস, এটসেট্রা। আচ্ছা, মাল্টিকাস্ট ব্রডকাস্টের যেটা খুবই ইম্পর্টেন্ট উদাহরণ সেটা হচ্ছে টেলিভিশন। টেলিভিশনে কিন্তু সবার সামনে ব্রডকাস্ট হয় এবং এখানে কিন্তু মাল্টিকাস্ট বা ইউনিকাস্টের কোনো সুযোগ নাই, সেম গোস ফর রেডিও। আর মাল্টিকাস্টের উদাহরণ হচ্ছে কি তোমার, এটা ইম্পর্টেন্ট, ভিডিও কনফারেন্সিং, চ্যাট এবং হচ্ছে গ্রুপ এসএমএস যেগুলো হচ্ছে, সেখানে কিন্তু সিলেক্টিভ কারো কারো কাছেই পাঠানো হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো মেথড গেল, মাধ্যম গেল, মোড গেল, এবার হচ্ছে কি আমরা আসছি মাধ্যম, যেটা হচ্ছে মিডিয়াম অফ ডেটা কমিউনিকেশন। আচ্ছা, মিডিয়ামের ভিতর দেখো, মিডিয়ামের ক্লাসিফিকেশনটা একটু বড়, যেটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে ওয়্যারলেস। আচ্ছা, এটা হচ্ছে ওয়্যার আর এই সাইডটা হচ্ছে ওয়্যারলেস। সো তার মাধ্যমে অ্যাকচুয়ালি কি কি আছে, একটা হচ্ছে টেলিফোন কেবল, একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আর আনগাইডেড মিডিয়াম যেটা হচ্ছে কি ওয়্যারলেস, যেখানে তারের প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে কি তোমার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং হচ্ছে ইনফ্রারেড ওয়েভ। আচ্ছা, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড ওয়েভের কিছু কিছু এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমরা এটাকে আসি। আচ্ছা, তো তার মাধ্যমের ভিতরে ফার্স্টে আসলো টুইস্টেড পেয়ার কেবল। এখানে হচ্ছে দুইটা তার একটা আরেকটার সাথে টুইস্টেড হয়ে থাকে, লাইক ছবির মতো। এখানে হচ্ছে এর থেকে বেশি কিছুই লাগবে না। আচ্ছা, কোয়াক্সিয়াল কেবল,
এখানে হচ্ছে দুইটা কোয়েক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। নাম শুনে বুঝতেছো, থিন মানে হচ্ছে পাতলা আর থিক মানে হচ্ছে মোটা। আচ্ছা, তাহলে থিন নেটের আরেকটা নাম দেখো 10 বেস 2, আর থিক নেটের আরেকটা নাম হচ্ছে 10 বেস 5। আচ্ছা, 10 বেস 2 দিয়ে কি বুঝাইছে? 10 মানে হচ্ছে কি ওর স্পিড, যেটা দেখো যে 10 মেগাবিট ডেটা আদান প্রদান করা সম্ভব প্রতি সেকেন্ডে, হচ্ছে ব্যান্ডউইথটা বোঝাচ্ছে যে 10 এমবিপিএস। আচ্ছা ঠিক আছে, আর বেস 2, এই 2 দ্বারা বোঝাচ্ছে 200 মিটারের কাছাকাছি রেঞ্জে সে হচ্ছে সর্বোচ্চ ডেটা প্রেরণ করতে পারে, যেমন এখানে স্পেসিফিকলি বলা আছে 185 মিটার। আচ্ছা, এখানেও সেম 10 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওর ব্যান্ডউইথ, আর বেস 5 দ্বারা দেখো এখানে হচ্ছে 500 মিটার বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে থিকনেট আর থিকনেটের বিষয়। আচ্ছা, এবার আসলে অপটিক্যাল ফাইবার, তার মাধ্যমে ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল, যেখান থেকে মাঝে মাঝে হচ্ছে সিকিউতে গঠনটা আসতে পারে। তো সিকিউতে গঠন আসলে জাস্ট এই ছবিটাই আইতে দিতে হবে, যেখানে হচ্ছে বাইরের একটা জ্যাকেট দিবা, ভিতরে হচ্ছে প্লাস্টিক আবরণ, আর মেইনলি যেটা হচ্ছে ডাটা আদান প্রদানের জন্য দরকার সেটা হচ্ছে এই ফাইবারটা। দেখো এই ফাইবারের ভিতরে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে ক্ল্যাড। আচ্ছা ঠিক আছে, তো কোর কোনটা? যেখানে হচ্ছে যে অংশের প্রতিসরাঙ্ক সব থেকে কম সেটা হচ্ছে ক্ল্যাড, আর যে অংশের প্রতিসরাঙ্ক বেশি সেটা হচ্ছে কোর। সো এটা হচ্ছে ডিরেক্ট এমসিকিউতে আসে যে কোরটার প্রতিসরাঙ্ক বেশি এবং কোনটার প্রতিসরাঙ্ক কম। আচ্ছা, কোরের প্রতিসরাঙ্ক বেশি এবং ক্ল্যাডের প্রতিসরাঙ্ক কম। আচ্ছা ঠিক আছে, এবং এখানে যেটা মনে রাখতে হবে যে এখানে হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে সবসময় ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন খুব ইম্পর্টেন্ট, এটা আগে থেকেও জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো অপটিক্যাল ফাইবার ভিতর দুইটা মোড আছে আবার, একটা হচ্ছে কি তোমার সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড। আচ্ছা, সিঙ্গেল মোড আর মাল্টি মোডটাকে একটু দেখা ট্রাই করি। অপটিক্যাল ফাইবারের যে কোরটা থাকে সেই কোরের ব্যাস বা রেডিয়াসটা হচ্ছে 8 থেকে 100 আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল মোড আর মাল্টি মোড। আচ্ছা, এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবারের যে কোরটা থাকে সেই কোরের ব্যাস বা রেডিয়াসটা ওরা বলছে যে 8 থেকে 100 হতে পারে। তো এই 8 থেকে 100 এর উপর ভিত্তি করে হচ্ছে একটা সিঙ্গেল মোড আর একটা মাল্টি মোড। তো সিঙ্গেল মোডে কি হয়? সিঙ্গেল মোড নাম শুনে বুঝতেছে এখানে হচ্ছে ছোট হবে, যেটা হচ্ছে 8 থেকে 12 মাইক্রন হলে ব্যাসটা, সেটা হচ্ছে কি তোমার সিঙ্গেল মোড। আর যদি যেটা হচ্ছে 50 থেকে 100 মাইক্রন হয় সেটা হচ্ছে কি তোমার মাল্টি মোড। জাস্ট এতটুকু মনে রাখতে হবে এখান থেকে, সিঙ্গেল মোড মাল্টি মোড নিয়ে আর তেমন কিছু নেই। আচ্ছা, তো আমাদের তার মাধ্যম শেষ। এখানে দিয়ে হচ্ছে লেজার, লেজারের উদ্ভাবনে হচ্ছে কি অপটিক্যাল ফাইবার ভিতর দিয়ে ডাটা পাঠানোর জন্য, যেখানে হচ্ছে কোন কত ন্যানোমিটার ডাটা লেজার ব্যবহার করা হয় সেটা হচ্ছে মনে রাখতে হবে। একটা হচ্ছে 1300 ন্যানোমিটার, একটা হচ্ছে 1500 ন্যানোমিটার। আচ্ছা ঠিক আছে, বর্তমানে হচ্ছে একচেটিয়া ভাবে 1500 ন্যানোমিটার দৈর্ঘ্যের প্রযুক্তি ব্যবহার করা হয়, এতটুকু মনে রাখতেই হবে। আচ্ছা, এবার হচ্ছে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মাধ্যমে চলে আসছে। তো এখানে আগে বলতে কি কি আছে, ওয়েভ আছে, কি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং হচ্ছে ইনফ্রারেড। মেইনলি হচ্ছে রেডিও ওয়েভ নিয়ে পড়বো আর মাইক্রোওয়েভ নিয়ে পড়বো, ইনফ্রারেড নিয়ে বেশি কিছু নাই। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে হবে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এটা একটু মুখস্থ রাখতে হবে। আর এখানে দেখো যে এটা হচ্ছে বায়ুর আয়নোস্ফিয়ার স্তর, সো রেডিও ওয়েভটা হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরে গিয়ে বাধা পায় আবার ফিরে আসে। তো আয়নোস্ফিয়ার স্তর থেকে বের হইতে পারে না, এই জন্য তুমি পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডেটা পাঠাতে চাইলে এভাবে পাঠাতে পারবে, কারণ এটা আয়নোস্ফিয়ার ভিত করে মহাকাশে চলে যাবে না, এই জন্য হচ্ছে বারবার এখানে আয়নোস্ফিয়ার ভিত করে আবার বের আসবে, এটাই বলছি। আচ্ছা, এবার আসো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের ভিতরে কি যেটা লাগবে সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে হবে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। আচ্ছা, মাইক্রোওয়েভের মাইক্রোওয়েভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল আর একটা হচ্ছে স্যাটেলাইট। সো স্যাটেলাইট নাম শুনে বুঝতে পারছো, এটা হচ্ছে ভূ-উপগ্রহের মাধ্যমে যেটা হয়, আর ভূ-উপগ্রহ ছাড়া শুধুমাত্র ভূপৃষ্ঠে যেটা হয় সেটা হচ্ছে কি তোমার টেরিস্ট্রিয়াল। প্রয়োজনীয়তা লাগবে না,
এবার হচ্ছে আমরা ব্লুটুথ, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স দেখবো। আচ্ছা, এই মাইক্রোওয়েভ, এটা আগে সবার মাথায় রাখতে হবে যে মাইক্রোওয়েভের তিনটা যোগাযোগ মাধ্যম আমরা পাইছি এখানে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্লুটুথ, এটা হচ্ছে ওয়াইফাই, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। ঠিক আছে, এই তিনটা কিন্তু মাইক্রোওয়েভের আন্ডারই, এটা আগে সবার আগে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসলে আমরা এটা এটা করে আসি। এই তিনটার একটা পার্থক্য দেওয়া আছে, তো এই পার্থক্য দিয়ে পড়লে যত যা লাগবে প্রত্যেকটা এমসিকিউ চলে আসবে, একেবারে আমরা সেখানে চলে আসি। আচ্ছা দেখো, ব্লুটুথ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইইই, এটা হচ্ছে ফার্স্ট অফ অল মনে রাখতেই হবে, পুরো চারটা ইম্পর্টেন্ট, তার ভিতরে এটা হচ্ছে আরো এক্সট্রা ইম্পর্টেন্ট, দেখো ওরাও স্টার্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত, সেটা হচ্ছে 802.15, ওয়াইফাই এর জন্য হচ্ছে 802.11 এবং ওয়াইম্যাক্স এর জন্য হচ্ছে 802.16। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি হচ্ছে ওয়াইম্যাক্স এর এবং সবথেকে কম হচ্ছে কি ব্লুটুথের। স্পিড বুঝতেই পারতেছো, ব্লুটুথের স্পিড অনেক কম এবং ওয়াইম্যাক্স এর স্পিড অনেক বেশি। আচ্ছা, রেঞ্জও সেম, ব্লুটুথ হচ্ছে 3 থেকে 10 মিটারের ভিতর কাজ করে, ওয়াইফাই হচ্ছে 500 থেকে 300 মিটারের ভিতর কাজ করে, আর ওয়াইম্যাক্স হচ্ছে প্রায় 10 কিলোমিটার, 10,000 মিটার মানে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার মধ্যে কাজ করতে পারে। আচ্ছা, নেটওয়ার্ক কি ধরনের নেটওয়ার্ক গঠন করা হয়, তোমাদের প্যান, ল্যান এবং ম্যান এগুলো সম্পর্কে ধারণা আছে কিনা জানি না। আচ্ছা, প্যান মানে PAN, এটার মানে হচ্ছে কি তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সামনে আসবে। আচ্ছা, তাহলে LAN মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং MAN এটার মানে হচ্ছে মেট্রোপলিটন, মানে একটা শহরের বা একটা বড় এয়ারপোর্টে বা যে কোনো একটা বড় গ্রাম বা শহরের এরিয়া নেটওয়ার্ক। তাহলে ব্লুটুথের মাধ্যমে আমরা শুধুমাত্র পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ভিতরেই কাজ করতে পারি এবং ওয়াইফাই এর মাধ্যমে দেখবে তার থেকে একটু বেশি, যেমন হচ্ছে 50 থেকে 300 ন্যানোমিটার, যেটা হচ্ছে একটা অফিস আদালত বা একটা বাসা বাড়ির পুরোটা অ্যাপার্টমেন্ট জুড়ে হতে পারে, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে। আর ওয়াইম্যাক্স যেটা, সেটা হচ্ছে কি পুরো মেট্রোপলিটন একটা শহর বা একটা বড় এয়ারপোর্টের জায়গা জুড়ে কাজ করতে পারে। আচ্ছা, মোবাইল যোগাযোগ, এখানে হচ্ছে মোবাইল জেনারেশন আসতেছে, এটা হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আসে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন পর্যন্ত আছে, প্রত্যেকটার বৈশিষ্ট্য লাগবে আমাদের কাছে। তো প্রত্যেকটার বৈশিষ্ট্যের ভিতর মেইনলি হচ্ছে সেকেন্ড জেনারেশনের বৈশিষ্ট্য লাগবে, দেন হচ্ছে গিয়ে তোমার থার্ড জেনারেশন আর ফোর্থ জেনারেশনের লাগবে। ফার্স্ট আর ফিফথ জেনারেশনের বৈশিষ্ট্য খুব কম আর ওখান দিয়ে বেশি আসে না। আচ্ছা, তো ফার্স্ট জেনারেশনের দিয়ে যদি কিছু বলা যায় তো সেটা হচ্ছে এখানে হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে কথা বলা হতো এবং এখানে হচ্ছে রোমিং এর কোনো সিস্টেম ছিল না, এটা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য। আর 2 নাম্বার বৈশিষ্ট্য লিখবা, এখানে হচ্ছে কি তোমার অ্যানালগ পদ্ধতিতে কাজ করে, এখান দিয়ে 2টা বৈশিষ্ট্যই যথেষ্ট। আচ্ছা, তো এবার আসি আমরা হচ্ছে সেকেন্ড জেনারেশন, এখানে অনেক কিছু আছে। দেখো, সেকেন্ড জেনারেশনে কি কি শুরু হয়েছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গিয়ে GSM আর একটা হচ্ছে CDMA এবং এই দুটার ফুল ফর্ম লাগবে। GSM হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এন্ড CDMA হচ্ছে কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে তুমি ফার্স্ট বৈশিষ্ট্যতে দিবে। আচ্ছা, তো সেকেন্ড বৈশিষ্ট্য কি আসবে, এখানে হচ্ছে কি তোমার SMS চালু হয়, দেখো এখানে হচ্ছে SMS এবং MMS চালু হয়, এই দুটো হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্যতে দিতে পারো। থার্ড বৈশিষ্ট্য কি হবে, প্রিপেইড চালু হয়, এটা হচ্ছে তোমার থার্ড বৈশিষ্ট্য হবে। ফোর্থ বৈশিষ্ট্য কি হবে, আন্তর্জাতিক রোমিং সিস্টেম চালু হয় কোথা থেকে, সেকেন্ড জেনারেশন থেকে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কয়টা দিলেই হয়ে যাবে। তো এবং হচ্ছে GSM এবং CDM স্ট্যান্ডার্ড ধরা হয় দিয়ে তোমার সেকেন্ড জেনারেশনের মোবাইল। আচ্ছা, এটা হচ্ছে ফিফথ। আচ্ছা, তো এই 5টা বৈশিষ্ট্য পাইছি, 5টা বৈশিষ্ট্য হচ্ছে মার্ক করে রাখো, এই 5টা বৈশিষ্ট্য দিলেই মোটামুটি হয়ে যাবে। সিকিউ টপিক MCQ তো আছে। এবার হচ্ছে থার্ড জেনারেশনে চলে আসে, এখানে আমরা 4-5টা বৈশিষ্ট্য পাবো, খুব ইম্পর্টেন্ট। দেখি আমরা ফার্স্টে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে সুইচ ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচ ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট। প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন কোন জেনারেশন থেকে শুরু হয়, সেটা হচ্ছে থার্ড জেনারেশন থেকে শুরু হয়। আচ্ছা, এরপরে এখানে কি লাগবে, সেটা হচ্ছে গিয়ে তুমি
এবার দেখো দুই নাম্বার যেটা দিবা সেটা হচ্ছে ভিডিও কল, খুবই ইম্পর্টেন্ট। ভিডিও কল কোন জেনারেশন থেকে শুরু হয়, সেটা হচ্ছে গিয়ে থার্ড জেনারেশন থেকে শুরু হয়। এবার হচ্ছে মোবাইল ব্যাংকিং আর ই কমার্স একসাথে দিতে পারো, যে দুইটা একই রকম, সেটা হচ্ছে থার্ড জেনারেশন থেকে শুরু হয়। আর এখানে আর হচ্ছে তিনটা নাম মনে রাখতে পারলে খুবই বেটার, এই তিনটা নাম খুব ইম্পর্টেন্ট। আবার তো একটা হচ্ছে এই তিনটার ফুল ফর্ম, সরি চারটার ফুল ফর্ম মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো এই তিনটা নাম যদি চারটা নাম দিতে পারো, এই চারটা নাম দিলে হচ্ছে গিয়ে তোমার 3 4 নাম্বার, চারটা বৈশিষ্ট্য কমপ্লিট হয়ে গেছে, চারটা বৈশিষ্ট্য দিতে পারলেই হবে। আচ্ছা, এবার আসি আমরা ফোর্থ জেনারেশন। আচ্ছা, ফোর্থ জেনারেশনে ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে থার্ড জেনারেশন আমরা যেটা পাইছি প্যাকেট সুইচিং পাইছি। তো এখানে দেখো ফোর্থ জেনারেশনের প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক শুরু হয়েছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং এখানে হচ্ছে ল্যান্ড মানে লোকাল, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট প্রভৃতি সিস্টেম একবারে হচ্ছে প্যাকেট সুইচিং এর পরিবর্তে প্রোটোকলের মাধ্যমে ভয়েস ডেটা ট্রান্সমিটার সম্ভব হয়েছে, এটা 2 নাম্বার। তারপর হচ্ছে আমরা এখানে 3 নাম্বারে যেটা দিবা সেটা হচ্ছে 3G এর থেকে এখানে হচ্ছে 50 গুণ বেশি, অর্থাৎ 4G এর কানেকশন হচ্ছে গিয়ে 3G এর থেকে 100 গুণ বেশি, এটা হচ্ছে 3 নাম্বার। তারপর যেটা দিবা সেটা হচ্ছে গিয়ে ভিডিও কনফারেন্সিং, এটা মনে রাখতে হবে, আগেরটা ছিল ভিডিও কল আর এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং, এটা হচ্ছে 4 নাম্বার। চারটা বৈশিষ্ট্য দিলেই হবে। এবং 3D টিভি অর্থাৎ ত্রিমাত্রিক, আমরা যত 3D জিনিসপাতি দেখতে পাই, যে গেমিং করতে পারি, ভিডিও কনফারেন্সিং আরো যা যা আছে, এগুলো হচ্ছে কি তোমার ফোর্থ জেনারেশন মোবাইলের মাধ্যমে সম্ভব, এর আগে মোবাইলের মাধ্যমে এগুলো দেখা সম্ভব ছিল না। আচ্ছা, এরপরে চলে আসলো যে 5 নাম্বার জেনারেশন, এটা হচ্ছে একদম লেটেস্ট। তো এটা নিয়ে তেমন কিছু নাই, এখানে যেটা একমাত্র লাগবে এমসিকিউ যেটা আসে 4K টিভি আসলে কোথায় চালু করা সম্ভব, 4K টিভি বা ভিডিও যেটা আমরা দেখি এখন, এই 4K টিভি বা ভিডিও হচ্ছে একমাত্র 5th জেনারেশন মোবাইলে সম্ভব। জাস্ট এতটুকুই। আচ্ছা, নেটওয়ার্কিং এর প্রকার, এটা হচ্ছে এরিয়া অনুযায়ী। আচ্ছা, দেখি আমরা এরিয়া অনুযায়ী কি কি আছে। এটা হচ্ছে PAN, এটা হচ্ছে পার্সোনাল, এটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে ক্যাম্পাস, সি ফর ক্যাম্পাস। আচ্ছা, এম হচ্ছে মেট্রোপলিটন, আর WAN মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, জাস্ট হচ্ছে ফুল ফর্ম গুলো জানলেই বিষয়টা বোঝা যায়, নাম দেখি বোঝা যায়। তারপর আমরা দেখি যে পার্সোনাল নেটওয়ার্কে দেখো এখানে হচ্ছে উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে তোমার বাসার মানে তোমার নিজের যা যা আছে সেইগুলো নিয়ে তুমি একটা নেটওয়ার্ক বানাইলা, সেটা হয়ে গেল একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কি কি থাকতে পারে, তোমার ডেস্কটপ, তোমার ল্যাপটপ, তোমার ক্যামেরা, সাউন্ড সিস্টেম সবকিছু নিয়ে তুমি একটা বানাইছো তোমার রুমের ভিতর, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক কোনটা? লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে এই যে দেখো অফিস আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান বা স্কুল কলেজও হইতে পারে। আচ্ছা, স্কুল কলেজটা ক্যাম্পাসে অ্যাড্রেস, তো অফিস আদালত আর ব্যবসা প্রতিষ্ঠানটাই দেখি আমরা। তো একটা অফিস আদালতে লাইক এক রুম থেকে আরেক রুম বা পুরো অফিসের জন্য একটা যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হচ্ছে কি তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং এখানে কিন্তু কাজ করে ওয়াইফাই। আচ্ছা, এবার দেখো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বুঝেই দেখতেছো যে অনেকগুলো একাডেমিক ভবন, ধরো এক এক জায়গায়, সো অনেকগুলো পুরো একটা কলেজের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, যত কিছু আছে সবকিছু মিলাই একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি তোমার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে দেখো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে কি একটা ছোট শহর বা গ্রাম বা একটা অঞ্চল জুড়ে, ইভেন একটা বড় এয়ারপোর্টও হইতে পারে, সেখানে যে এরিয়া নেটওয়ার্কটা কাজ করে সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সেখানে কিন্তু আমরা পড়ে আসছি, এখানে কি লাগে, ওয়াইম্যাক্স লাগে, ওয়াইফাই তে কাজ হয় না, কারণ এটার এরিয়া অনেক বড়, লাইক কাইন্ড অফ 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আর লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে কি তোমার ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো এটা তো বুঝতেই পারতেছো, এটা সবথেকে বড় উদাহরণ এবং মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনেট। এটা কিন্তু কোনো বাসা বাড়ি বা কিছুর ভিতর সীমাবদ্ধ নেই। সো ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একমাত্র উদাহরণ হলো গিয়ে তোমার ইন্টারনেট। আচ্ছা, এখানে তেমন কিছু লাগবে না, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক লাগবে না। আচ্ছা, নেটওয়ার্ক ডিভাইস দেখিয়ে আমরা
কি কি ডিভাইস আছে। আচ্ছা, ফার্স্ট আছে মডেম। তো মডেম শব্দটা কোথা থেকে আসছে? একটা হচ্ছে মডুলেটর আর একটা হচ্ছে ডিমডুলেটর, ঠিক আছে। তো এই মডুলেটর থেকে আসছে এমও আর ডিমডুলেটর থেকে আসছে ডিইএম, ঠিক আছে। তো মিলে হয়ে গেল মডেম। জাস্ট এতটুকুই এখান থেকে দেখা লাগবে, আর কিছু না। তারপরটা আসো হাব। আচ্ছা, হাব একটা আছে আর সুইচ একটা আছে। তো হাব আর সুইচের কাজ একই, কিন্তু পার্থক্যটা কি আসলে? হাব কি? হাব হচ্ছে একটা কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করার জন্য যেটা ব্যবহৃত হয়। ধরো এইটা হচ্ছে একটা হাব, সাথে এটার অনেকগুলো কম্পিউটার যুক্ত হতে পারতেছে, প্রত্যেকটা একটা কম্পিউটার। তো একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার বা অনেকগুলো কম্পিউটারের ভিতরে একটা সার্ভার হিসেবে কাজ করতেছে হাব। সুইচ কি আসলে? সুইচও সেম জিনিস। তাহলে হাব আর সুইচের ভিতর পার্থক্যটা আসলে কি? হাব আর সুইচের ভিতর পার্থক্য হচ্ছে হাবের হচ্ছে বুদ্ধিমত্তা নেই, এই যে দেখো হাবের হচ্ছে বুদ্ধিমত্তা নেই, আর সুইচের হচ্ছে গিয়েও বুদ্ধিমান আর কি। কিভাবে বুদ্ধিমান? ধরো এই কম্পিউটার থেকে একটা সিগন্যাল ওকে পাঠাতে হবে, বাট এটা হচ্ছে এখানে পসিবল হয় না। কেন পসিবল হয় না? এটা হচ্ছে সবার কাছে ব্রডকাস্ট হয়ে যায়। এটা থেকে যখন হাবে আসে, এটা থেকে যখন সিগন্যালটা হাবে আসে, তো এই হাব কি করে? হাব হচ্ছে প্রত্যেক কম্পিউটারে এটা পাঠায় দেয়, যে কারণ হচ্ছে ডেটার আর নিরাপত্তা থাকে না। বাট সুইচ কি করে? যখন ওর থেকে ওকে পাঠাইতে হয়, তখন ও যখন সুইচে পাঠায়, সুইচ ডিরেক্ট ওর কাছে পাঠিয়ে দেয়। এই কারণে হচ্ছে নিরাপত্তাটা বজায় থাকে। জাস্ট এইটাই এখানে লেখা আছে অনেক বিস্তারিত ভাবে, জাস্ট এই জিনিসটা বুঝলেই হবে। তো এখানে হচ্ছে হাবে হচ্ছে ব্রডকাস্ট হয়, ডেটা ব্রডকাস্ট হয়েছে, ঠিক আছে। তো নিরাপত্তা সম্পন্ন ডেটা যদি ব্রডকাস্ট হয়ে সবার কাছে চলে যায়, তাহলে হচ্ছে প্রাইভেসি মেইনটেইন হয় না। তো কিন্তু এখানে হচ্ছে ব্রডকাস্ট হয় না, এজন্য এখানে হচ্ছে কি তোমার প্রাইভেসি মেইনটেইন। এটা হচ্ছে হাব আর সুইচের ভিতর পার্থক্য। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো রাউটার, রাউটার আর গেটওয়ে, এই দুটার ভিতরে এই দুটার কাজ অনেকটা সেম, বাট এই দুটার ভিতরে তাহলে পার্থক্য। আচ্ছা, একটা হচ্ছে রাউটার, একটা হচ্ছে গেটওয়ে। এবার রাউটার কি করে? রাউটার হচ্ছে একটা ডিভাইসকে পুরো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করে, তো সেটা হচ্ছে রাউটার। বাট এইখানে মেইন যে কিওয়ার্ডটা হচ্ছে একই প্রোটোকল ভুক্ত, ঠিক আছে। তো রাউটার হচ্ছে একই প্রোটোকল ভুক্ত একটা ডিভাইসকে একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারে, এতটুকু হচ্ছে রাউটারের কাজ। বাট তাহলে গেটওয়ের সাথে এটা পার্থক্যটা এখানেই, যে গেটওয়ে হচ্ছে গিয়ে তোমার ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একটা ডিভাইসকে বা একটা নেটওয়ার্ককে আরেকটা নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারে। তো এটাই লাগবে যে ভিন্ন নেটওয়ার্ক, ভিন্ন প্রোটোকল হলে সেখানে কোনটা ব্যবহৃত হয়? গেটওয়ে। আর একই প্রোটোকল বিশিষ্ট দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করতে হলে কোনটা ব্যবহৃত হয়? রাউটার। এগুলো হচ্ছে এমসিকিউতে আসে। আর লাস্ট হচ্ছে এনআইসি। এনআইসি এর ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সেটা মনে রাখলেই হবে। নেটওয়ার্কের কাজ লাগবে না। নেটওয়ার্ক টপোলজি লাস্ট টপিক, এবং সিকিউর জন্য সেমিস্টার টপিক। যত সিকিউ আসবে এখান থেকে আসবে, এই চ্যাপ্টার থেকে একটা আসুক দুইটা আসুক, টপোলজি নিয়ে কিছু না কিছু আসবেই। হয়তো টপোলজির সুবিধা অসুবিধা চাইতে পারে, অথবা দুইটার ভিতর কম্পেয়ার করতে বলতে পারে, অথবা হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা স্ট্রাকচার চাইতে পারে। তো আমরা প্রত্যেকটা টপোলজি দেখবো, এবং বিষয়গুলো খুবই ইজি। দেখো, জাস্ট হচ্ছে ওর স্ট্রাকচারে খেয়াল করলেই হবে। তো আসো আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট আছে বাস টপোলজি। বাস টপোলজি আমরা স্টার্ট করি। বাস টপোলজি স্ট্রাকচারটা আগে দেখো। তো বাস টপোলজিতে যেটা হচ্ছে, এই যে প্রত্যেকটা এক একটা হচ্ছে ডিভাইস, ছোট ছোট এগুলো এক একটা হচ্ছে ডিভাইস, কম্পিউটার নিতে পারে বা যে কোনো কিছু নিতে পারে। আর বাস টপোলজির মেইন বৈশিষ্ট্য বা স্ট্রাকচারে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওর মেইন নোড। এই যে তারটা, এটা হচ্ছে কি ওর মেইন নোড। যে কোনো টপোলজি নিয়ে আমরা পড়ার সময় যেহেতু সুবিধা অসুবিধা লাগবে, আমরা কয়েকটা জিনিস আগেই খেয়াল করবো। কয়েকটা জিনিস খেয়াল করলে দেখবা প্রত্যেকটা দিয়া দেখা খুবই ইজি হইতেছে। ফার্স্টে আমরা মনে রাখবো যে গতি কেমন হবে টপোলজিটা। সেকেন্ড অফ লাগবে যে এটা হচ্ছে খরচ কেমন। থার্ডে যেটা লাগবে সেটা হচ্ছে সার্ভারের দরকার আছে কি নাই, সার্ভার। 4 নম্বরে যেটা লাগবে যে নতুন কম্পিউটার যুক্ত করা যায় কি যায় না।
5 নাম্বারে যেটা লাগবে যে একটি কম্পিউটার নষ্ট হইলে সম্পূর্ণ নেটওয়ার্ক স্টেবল থাকে। সম্পূর্ণ নেটওয়ার্কে স্টেবিলিটি। দেখো 5-6টা জিনিস লাগলে 5-6টা সুবিধা অসুবিধা আমরা এমনি পেয়ে যাবো। তো ফার্স্টে বাস টপোলজি থেকে আমরা শুরু করি। আচ্ছা তো বাস টপোলজির স্ট্রাকচার দেখি বুঝতে পারতেছো এখানে সার্ভারের কোনো দরকার নাই, বাট একটা মেইন নোড আছে কিন্তু যেটা হচ্ছে কাইন্ড অফ সার্ভারের মধ্যেই কাজ করে। আচ্ছা তো এখানে হচ্ছে গতি কেমন হবে দেখো, এই কম্পিউটার থেকে যদি এই কম্পিউটারে কোনো একটা ডেটা পাঠাতে চায় তাহলে কিন্তু দেখো এখান থেকে আগে এখানে যাবে, আস্তে 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 করে এখানে যাবে। তো গতিটা কিন্তু খুব বেশি না, এটা কিন্তু আসলে কম। আচ্ছা আমরা এখানে আলাদা করে দেখি। দেখো ফার্স্টে ওরা কি সুবিধা দিছে, যেটা হচ্ছে কম তার। খুবই কম তার লাগতেছে, দেখো এখানে হচ্ছে কম তার, দেখে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে কম তার এবং হচ্ছে সহজ এবং সাশ্রয়ী। যেটা বললাম যে খরচের বিষয়টা আসবে, এটা হচ্ছে খুবই সাশ্রয়ী এবং এর কনফিগারেশনটা দেখো দেখতে কিন্তু খুবই সহজ, এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস না বানানোর জন্য। আচ্ছা এখানে হচ্ছে যেটা বললাম যে নতুন করে কোনো কম্পিউটার যোগ করা যায় কিনা, দেখো যে দৈর্ঘ্য বৃদ্ধি করা বা নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটানো যায়, মানে তুমি সাইডে থেকে এখানে নিয়ে আরেকটা কম্পিউটার লাগাই দিলে তো ফুল নেটওয়ার্কটার কোনো চেঞ্জ করতে হইতেছে না, এটা হচ্ছে কি তোমার দৈর্ঘ্য বৃদ্ধি করা যাচ্ছে এইভাবে। আচ্ছা দেখো যে কোনো সময় নতুন ডিভাইস বা কম্পিউটার যুক্ত করা যায়, এই যে সেম জিনিস যেটা বললাম একটু আগে, খুবই ইজি দিচ্ছে এখানে। তারপর দেখো কোনো কম্পিউটার বিচ্ছিন্ন করা বা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না, কারণ এই একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে তাইলে দেখো ফুল নেটওয়ার্কে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এই মেইন নোডটা যতক্ষণ না ঠিক আছে তখন হচ্ছে সবগুলো কম্পিউটারই কাজ করতে পারে। যে কোনো একটা কম্পিউটার যদি এলিমিনেট হয়ে যায় তাহলে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা 5 নম্বরে কি বলছে, নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন পড়ে না। এখানে কিন্তু নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন নাই, এটা আগেই বলছিলাম, বাট একটা মেইন নোড আছে। আচ্ছা এবার হচ্ছে অসুবিধায় আসি। আচ্ছা অসুবিধা যেটা ফার্স্টলি বললাম সেটা হচ্ছে যেহেতু এখানে কম তার এবং হচ্ছে অনেক লম্বা বা ধীরগতি এবং সহজ, তো এখানে হচ্ছে কি তোমার ধীরগতিতে ডেটা ট্রান্সমিশন সম্পন্ন হয়। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি এই যে প্রধান সংযোগ, যেটা এতক্ষণ বলতেছিলাম যে মেইন নোড, এই মেইন নোড বা প্রধান সংযোগ লাইন যেটা বলতেছিলাম মেইন নোড, এই মেইন নোডটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো পুরো নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যায়। এই যে এইটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে পুরো নেটওয়ার্কের কোনো মানেই থাকে না, তাহলে আর একটা নেটওয়ার্কও কাজ করতে পারবে না। জাস্ট এইটাই বলছি। আচ্ছা আচ্ছা ডেটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে। কিভাবে সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে এটা একটু আমরা দেখি। ডেটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে 4 নাম্বার পয়েন্টটা। আচ্ছা দেখো ডেটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা কিভাবে থাকে, ধরো ও এখান থেকে একটা ডেটা ওকে পাঠাবে আর ও এখান থেকে একটা ডেটা হচ্ছে ওকে পাঠাবে, তো এটা হচ্ছে এখান দিয়ে যাবে। তো যেহেতু মেইন নোড একটা, তো এখান দিয়ে হচ্ছে ডেটা দুইটার ভিতরে কোলিশন হওয়ার চান্স অনেক বেশি থাকে, দুইটার ভিতরে সংঘর্ষ খুব বেশি হওয়ার চান্স থাকে। জাস্ট এইটাই। তো সুবিধা অসুবিধা জাস্ট এই কনফিগারেশনটার দিকে তাকাইলে খুব ইজিলি বুঝে পড়া যায়। তো প্রত্যেকটা টপোলজি দেখবা যার স্ট্রাকচারটা দেখলে খুব ইজিলি ওর সুবিধা অসুবিধাগুলো আইডেন্টিফাই করা যায়। আচ্ছা দেখো রিং টপোলজি। রিং টপোলজিতে দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার একটার পর একটা যুক্ত হয়ে আছে, এখানে কিন্তু কোনো কেন্দ্রীয় সার্ভার নাই। এখানে প্রত্যেকটা কম্পিউটার একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আছে, এখানে কোনো কেন্দ্রীয় সার্ভার নাই। আচ্ছা তাহলে সুবিধায় আসি আমরা, কি সুবিধা আছে দেখি। এই টপোলজিতে হচ্ছে হোস্ট কম্পিউটার বা কেন্দ্রীয় সার্ভারের দরকার হয় না। আচ্ছা এটা একটা সুবিধা, যেহেতু সার্ভারের দরকার হয় না, একটা সার্ভার কিন্তু আমাদের এক্সট্রা হচ্ছে খরচ লাগে, যেহেতু সার্ভার কিনতে হয় না তাই এটা কি দেখো খরচ কম, একটা পাইছে তো সাথে সাথে আরেকটা কিন্তু পাই গেছে। কিন্তু এখানে হচ্ছে সংঘর্ষই হয় না, কারণ এখানে প্রবাহটা একমুখী। এটা সবসময় মাথায় রাখতে হবে যে রিং টপোলজিতে প্রবাহ হচ্ছে অলওয়েজ একমুখী, এটা কখনো বিপরীত মুখে অর্থাৎ এই দিকলা কখনো মানে ভিন্ন মুখী কখনো যেতে পারবে না, তো এটা হচ্ছে অলওয়েজ একমুখী। আচ্ছা এই জন্য হচ্ছে এখানে ডেটা সংঘর্ষ বা কোলিশন হয় না, যেহেতু হচ্ছে একমুখী এই দিক দিয়ে আসতে পারবে না সেজন্য হচ্ছে সংঘর্ষ হয় না। যেমন বাস টপোলজিতে সংঘর্ষের হয়েছিল কারণ ছিল এখানে হচ্ছে ডেটা প্রবাহ একমুখী ছিল না, তাই এখান থেকে একটা ডেটা
এখান থেকে একটা একটা ডেটা যদি এখান দিয়ে এসে এদিকে যাচ্ছিল, আবার এখান থেকে একটা ডেটা এদিকে এসে এইখানে যাচ্ছিল, তখন হচ্ছে দুইটার ভিতর সংঘর্ষ হচ্ছিল, কারণ এখানে ডেটা প্রবাহ একমুখী না। আচ্ছা, এবার দেখো প্রতিটি কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের সমান গুরুত্ব পায়, যেহেতু এখানে হচ্ছে কেন্দ্রীয় সার্ভার নাই বা ইয়ে নাই, প্রত্যেকটা হচ্ছে সুষমভাবেই আছে, সেই জন্য হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সমান গুরুত্ব পায়। আচ্ছা, অসুবিধা কি কি? এখানে হচ্ছে অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন, দেখেই বোঝা যাচ্ছে ওর থেকে একটা ডেটা এখানে পাঠাইতে হলে সেটা হচ্ছে ডিরেক্ট আসতে পারবে না, ঘুরে 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 আসতে হবে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন। আচ্ছা, এটা হচ্ছে একটু বৃত্তাকার পথে যায়, সেজন্য হচ্ছে কি তোমার যে কোনো একটা অকার্যকর হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে। একদম ফার্স্টে যেটা বলছিলাম যে বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল রাখবো, যে একটা কম্পিউটার যদি এলিমিনেট হয়ে যায় তাহলে হচ্ছে এই ফুল নেটওয়ার্কের আর কোনো কাজই থাকে না, কারণ হচ্ছে গিয়ে একটা নষ্ট হয়ে গেলে, যেহেতু ডেটা প্রবাহ হচ্ছে একমুখী, সেই জন্য হচ্ছে কি এখানে ডেটা প্রবাহ যেহেতু একমুখী, সেই জন্য একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে ফুল নেটওয়ার্কটাই কাইন্ড অফ অচল হয়ে পড়বে। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টাইলি সহজে আরেকটা কম্পিউটার এখানে যুক্ত করা যায় না, যেহেতু স্ট্রাকচারটা হচ্ছে রিং স্ট্রাকচার, তো স্টাইলি আরেকটা কম্পিউটার এখানে ইনপুট দেওয়া যায় না, তাহলে হচ্ছে পুরো স্ট্রাকচারটাকে আগে ভাঙতে হয়, তারপর নতুন করে দিতে হয়, যেটাকে হচ্ছে স্ট্যাবিলিটি বলছিলাম। আচ্ছা, স্টার্ট টপোলজি যদি একটু দেখি, তো দেখো এটার স্ট্রাকচার হচ্ছে অনেকটা স্টারের মতো, এবং এটা হচ্ছে গিয়ে তোমার কেন্দ্রীয় সার্ভার। তো সার্ভার থেকে হচ্ছে বাকি সবগুলো হচ্ছে গিয়ে তোমার নেটওয়ার্ক, প্রত্যেকটা নেটওয়ার্কে এই সার্ভার থেকে হচ্ছে গিয়ে তোমার ডেটা যায়। ধরো এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে পাঠাতে চাইলে সে হচ্ছে আগে এখানে পাঠায়, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার এখানে যায়। আচ্ছা, তো দেখে আমরা সুবিধা অসুবিধাগুলো দেখি। অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা সম্ভব, কারণ এখানে রিং এর মতো পুরোটা ঘুরতে হয় না, এই জন্য হচ্ছে অপেক্ষাকৃতভাবে দ্রুত আদান প্রদান সম্ভব। ফার্স্টে বলছিলাম গতির বিষয়টা, তো এখানে গতির কথাই বলছে, দেখো ডিরেক্ট দিয়ে ডিরেক্ট আসতে পারে, তো এখানে হচ্ছে গতি রিং বা বাসের থেকে অনেক বেশি। তারপর হচ্ছে সব ক্ষেত্রে সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়, যেমন হচ্ছে বাস টপোলজিতে সংঘর্ষ হচ্ছিল, কারণ হচ্ছে একটা মেইন নোডের ভিতর থেকে অনেকগুলো তথ্য আদান প্রদান হচ্ছিল দ্বিমুখী, বাট এখান থেকে দেখো ওর থেকে ওকে যায়, ওর থেকে ওকে যায়, সো ওর থেকে ওকে আসে, আবার ওর থেকে ওকে যায়, তো এরকম প্রত্যেকটা আলাদা আলাদা থাকার কারণে সার্ভারটা হচ্ছে কি তোমার সংঘর্ষ কমায় দেয় একদম বলতে পারো, এবং যে কোনো সময় নতুন নোড যুক্ত করা যায়। আচ্ছা, কিভাবে নতুন নোড যুক্ত করা যায়? এটা নতুন নোড যুক্ত করা খুবই ইজি, জাস্ট হচ্ছে এরকম ভাবে একটা নতুন নোড বা নতুন কম্পিউটার যুক্ত করে দিলে পুরো নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এবং এখানে হচ্ছে নিরাপত্তা বেশি। কি বলছে যে বাস বা রিং টপোলজির তুলনায় এখানে হচ্ছে নিরাপত্তা বেশি। বাস আর রিং এর থেকে এখানে নিরাপত্তা বেশি কেন? বাসে আর হচ্ছে রিং, তো বাসে কি হয়, যদি এখান থেকে এখানে তথ্য পাঠাতে হয় সেটা হচ্ছে মেইন নোডের ভিতর থেকে যায়, এবং মাঝে যতগুলো কম্পিউটার পড়ে বা যতগুলো নেটওয়ার্ক পড়ে প্রত্যেকটার ভিতরে সেই ডেটাটা চলে যায়। যেমন এখান থেকে এখানে যেতে যেতে এই দুইটা হচ্ছে গিয়ে ওর ডেটা পেয়ে যায়, আর রিংয়ে তো একদম প্রতিটাই পায়। লাইক এখান থেকে যদি এখানে ডেটা পাঠাতে চায় তাহলে হচ্ছে এই কম্পিউটারটাও পায়, কারণ ডেটা প্রবাহ যদি এই দিকলা হয়ে থাকে তাহলে তো একমুখী, তাহলে এই কম্পিউটারও পায়, এই কম্পিউটারও পায়, এই কম্পিউটারও পায়, এই কম্পিউটারও পায়, তাই জন্য হচ্ছে নিরাপত্তা থাকে না। বাট স্টারে কি হয়, স্টারে হচ্ছে ডিরেক্ট এখান থেকে যদি এখানে ডেটা পাঠাতে চায় তাহলে হচ্ছে সুইচকে পাঠায়, বা হাব বা কেন্দ্রীয় সার্ভারে যে থাকে ও হচ্ছে ওকে পাঠায় দেয়, বাকিগুলো হচ্ছে গিয়ে ব্রডকাস্ট হয় না, এই জন্য হচ্ছে গিয়ে এখানে নিরাপত্তা বেশি থাকে, এটাই বলছে। এবার দেখো কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ট্রান্সমিশনের গতি স্বাভাবিক থাকে, যেহেতু এখানে হচ্ছে একটা তুমি কম্পিউটার লাগাইলেও কেন্দ্রীয় হাব বা সুইচই সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, এই জন্য সার্ভার যতক্ষণ ঠিক আছে বাকিগুলোর স্পিডে কোনো সমস্যা এখানে হবে না। আচ্ছা, এবার আসলে আমরা অসুবিধা, হাব বা সুইচ অকার্যকর হয়। হাব বা সুইচ কোনটা? এই যে ওর সার্ভার যেটা ছিল সেই সার্ভারটা হচ্ছে ওর হাব বা সুইচ, যে কোনো একটা হবে। তো এইটা যদি নষ্ট হয়ে যায় একবার তাহলে হচ্ছে গিয়ে পুরো নেটওয়ার্কটাই অকার্যকর হয়ে যাবে।
আচ্ছা, প্রতিটি নোডের জন্য পৃথক পৃথক তারের প্রয়োজন নেই। এখানে তার সংখ্যা একটু বেশি লাগবে, এটা বোঝাই যাচ্ছে দেখে দেখে। এখানে প্রত্যেকটা নোডের সাথে আলাদা আলাদা তার লাগাতে হবে, এজন্য তারের সংখ্যা বেশি হবে। এবং এটা হচ্ছে ব্যয়বহুল, এখানে লেখা নেই, এটা হচ্ছে ব্যয়বহুল। কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, তো এখানে হচ্ছে কি তোমার নিরাপত্তা পাচ্ছ, গতি বেশি পাচ্ছ, এবং হচ্ছে নতুন কম্পিউটার চাইলেই যুক্ত করতে পারতেছো, তো সবকিছু হচ্ছে সুবিধা বেশি পাচ্ছে, এই জন্য এটা হচ্ছে একটু ব্যয়বহুল। আচ্ছা, আমাদের আর অল্প কয়েকটা আছে, যেটা দেখো যে ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে দেখো এখানে হচ্ছে গাছের মধ্যে শাখা প্রশাখা বের হয়। দেখো এটা একটা গাছ, তো এখান থেকে হচ্ছে এরকম একটা শাখা বের হয়েছে, এখান থেকে একটা শাখা, এখান থেকে আরেকটা প্রশাখা, তো এরকম বুঝাইছে। তো এখানে হচ্ছে মেইন সার্ভার থাকে না, বাট একটা দুইটা মেইন সার্ভারের মতো কাজ করে, যেগুলো হচ্ছে অকার্যকর হয়ে গেলে সমস্যা হয়ে যায়, এই জন্য আমরা সুবিধাগুলো দেখতে একবার। আচ্ছা, ট্রি টপোলজি তো চাইলে সহজেই সম্প্রসারিত করা যায়, এতে কোনো সমস্যা হয় না, রিং বা বাসের মতো। আচ্ছা আচ্ছা, বাসে সমস্যা হয় না, রিং এ হচ্ছে নতুন নেটওয়ার্ককে হচ্ছে সম্প্রসারণ করা যায় না, বাট হচ্ছে ট্রি স্টার এগুলো হচ্ছে চাইলেই নেটওয়ার্ক সম্প্রসারিত করা যায়। তারপর হচ্ছে অন্যান্য টপোলজির থেকে সুবিধা বেশি, কোনো নোড যুক্ত করলে হচ্ছে কার্যক্রমে ব্যাহত হয় না, এবং হচ্ছে ডেটা নিরাপত্তা বেশি, এখানে হচ্ছে ডেটা ব্রডকাস্ট হয় না, এবং হচ্ছে যে কোনো একটি শাখা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। লাইক এখানে দেখো, লাইক এখানে যদি এই শাখাটা নষ্ট হয়ে যায়, এই একটা শাখা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই শাখাগুলোয় কানেকশন অব্যাহত থাকবে, এই শাখাগুলোয় কোনো প্রবলেম হবে না। বাট যদি এই মেইন সার্ভারটা নষ্ট হয়ে যায় একবার, তাহলে কিন্তু এই ফুল নেটওয়ার্কটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে, এটাই বলতে চাইছি। তো এটা হচ্ছে অসুবিধার ভিতরে বলা। এই যে যেটা বললাম যে প্রধান কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, একদম মেইন যেটা, সো এই মেইনটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে পুরো নেটওয়ার্কই নষ্ট হয়ে যায়। যদি এই মেইনটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে পুরো নেটওয়ার্কেরই সমস্যা হয়ে যায়, এবং এটা হচ্ছে একটু জটিল প্রকৃতির, বাস্তবায়ন ব্যয় সাপেক্ষ। অবশ্যই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে, এবং হচ্ছে যে কোনো একটা যদি অংশবিশেষ অকার্যকর হয়ে পড়ে, এটা কি বলছে দেখো, যে কোনো একটা শাখা যদি অকার্যকর হয়ে পড়ে, তার ভিতরে যতগুলো শাখা থাকবে, মানে প্রশাখা যেগুলো আমরা বলতেছি একটা গাছে, তো ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে ট্রি টপোলজির একটা অসুবিধা, যে একটা শাখা যদি এক সাইড থেকে নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে বাকিগুলো এই নেটওয়ার্কের সাথে যা যা আছে এগুলো নষ্ট হয়ে যাবে, বাট আলাদা সাইড হচ্ছে একদম ঠিকঠাক থাকবে। আচ্ছা, মেশ টপোলজিতে দেখো কনফিগারেশন বা স্ট্রাকচারটা একটু জটিল। এখানে হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা যোগাযোগ থাকে। তিনটা দিয়ে দেখে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগাযোগ থাকে। আচ্ছা, তো এখানে যে কয়টা দিছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আলাদা আলাদা সংযোগ আছে। এখানে কেন্দ্রীয় কোনো সার্ভার নাই কিন্তু, ঠিক আছে। স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় সার্ভার ছিল, বাট এখানে কোনো কেন্দ্রীয় সার্ভার নেই, এখানে হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা সংযোগ দেওয়া আছে। সো এটা হচ্ছে, এখানে দেখো ফার্স্ট অফ অল দেখো এখানে হচ্ছে দ্রুত গতিতে সম্পন্ন হয়, এবং এটা হচ্ছে সব থেকে যতগুলো টপোলজি আছে তার ভিতর সব থেকে হাইয়েস্ট স্পিড যদি বলি, সেটা হচ্ছে মেশ টপোলজি। কারণ কি, ওর হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সংযুক্ত থাকে। আচ্ছা, এরপর দেখো যে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশনের গতি কমে না, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা ভাবে সংযুক্ত থাকে, তাই একটা নতুন কম্পিউটার যোগ করলে ডেটা ট্রান্সমিশনের গতি কমে না। আচ্ছা, এরপর দেখো যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলেও বাকিটা পুরো কম্পিউটার নেটওয়ার্কটা হচ্ছে সচল থাকে। আচ্ছা, তারপর হচ্ছে নেটওয়ার্কিং এ কোনো ডিভাইসের সার্ভারের প্রয়োজন হয় না, এতটুকু গেল। বাট এইখানে দেখো এবার অসুবিধায় আসি আমরা, অসুবিধার ভিতরে আছে এখানে হচ্ছে বেশি পরিমাণ তার প্রয়োজন এবং অতিরিক্ত লিঙ্ক প্রয়োজন, যেহেতু হচ্ছে অনেকগুলো তার প্রয়োজন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আলাদা 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 লাগে, তো এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন দেওয়ার জন্য বেশি পরিমাণ তার এবং লিঙ্কের প্রয়োজন, এবং এটা দেখতে অত্যন্ত জটিল লাগতেছে। এবং এখানে হচ্ছে কম্পিউটার বৃদ্ধির সাথে সাথে নেটওয়ার্কের খরচ, এখানে খরচ একটু বেশি হবে, এটাও ব্যয়বহুল, কারণ এখানে অনেক পরিমাণ তারের প্রয়োজন হয়, তো এটা হচ্ছে ব্যয়বহুল। আচ্ছা, হাইব্রিড নিয়ে তেমন কিছু বলার নেই। হাইব্রিড হচ্ছে অনেকগুলো মিলায় যদি দিয়ে দেয়, এখানে ছবিটা অ্যাকচুয়ালি দেওয়া হয় নাই। লাইক ধরো একটা রিং, হাইব্রিড কি আসলে, হাইব্রিড শব্দের অর্থ কি, অনেকগুলোকে মিলাইছি। তবে এই একটা রিং, এই একটা বাস, আর এই ধরো একটা স্টার,
তো তিনটা টপোলজিকে যখন একটার সাথে আরেকটা মিলাইছে, তো তিনটা মিলে হয়ে গেছে গিয়ে তোমার একটা হাইব্রিড। তো এই হাইব্রিডের সুবিধা অসুবিধা নিয়ে তেমন কিছু আসে না। তো যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের টপোলজি এখানেই শেষ। সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। এখন এখান দিয়ে যেটা আসে যে দুইটা টপোলজি দেয়, দুইটার ভিতর কোনটা হচ্ছে সুবিধাজনক। সো দুই একটা লিখে দিই, যেমন হচ্ছে স্টারের সুবিধা হচ্ছে গিয়ে তোমার রিং আর বাসের থেকে বেশি। আর মেশের সুবিধা হচ্ছে গিয়ে তোমার স্টারের থেকে বেশি আর ট্রির থেকেও বেশি। সো যদি এরকম আসে যে দুইটা টপোলজি দিয়ে কোনটা অধিক সুবিধাজনক যদি দেয়, তাহলে হচ্ছে ধরো স্টার আর রিং দিলো, তাহলে তুমি বলবা স্টারের সুবিধাগুলো দিবা আর রিং এর হচ্ছে অসুবিধাগুলো দিবা, তাইলে হচ্ছে তোমার সিকিউর লেখা হয়ে যাবে। আর যেটা দেয় যে রিং আর বাস এই দুইটার ভিতরে আসলে কোনটা সুবিধাজনক, এরকম কোশ্চেন খুবই কম আসে। লাইক রিং আর বাসের ভিতরে কোনটা সুবিধাজনক এটা আসলে কেউই জানে না। লাইক রিং এর কিছু কিছু সুবিধা আছে, বাসেরও কিছু কিছু সুবিধা আছে, ওর যেসব অসুবিধা আছে ওর আবার অন্য কিছু অসুবিধা আছে। বাট এজ আ হোল যদি বলি তাহলে হচ্ছে স্টার হচ্ছে এই দুইটার থেকে বেশি সুবিধাজনক, আর মেশ হচ্ছে গিয়ে স্টার আর ট্রি এর থেকে বেশি সুবিধাজনক। তো সব থেকে সুবিধাজনকটা হচ্ছে মেশ, কারণ এখানে হচ্ছে নিরাপত্তা বজায় থাকে, সব থেকে হাই স্পিড পাওয়া যায় এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আলাদা কানেকশন থাকে। এই জন্য হচ্ছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ, মানে সব থেকে সুবিধাজনক। আচ্ছা, এরপরে অধ্যায় এখানে শেষ। এরপরে ক্লাউড কম্পিউটিং নামে একটা ইয়ে আছে, এটা তেমন লাগবে না। ক্লাউড কম্পিউটিং এর ভিতরে গুরুত্ব যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, কম্পিউটিং এর সুবিধাগুলো বা হেডলাইন গুলো দেখতেই পারবে। কি কি আছে, একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, এটা হচ্ছে একবার রিডিং দিবা, একবার রিডিং দিলেই পারবা। যার ভিতরে হচ্ছে কি তোমার মেইন হেডলাইনটা মুখস্থ রাখতে হবে। হেডলাইনটা মুখস্থ রাখলে ভিতরের লাইন এমনি করতে পারবে। একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, একটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, একটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা। তারপরে যদি আসি, দেখো যত চাহিদা তত সার্ভিস, তারপর দেখো যখন চাহিদা তখন সার্ভিস অন ডিমান্ড, তারপর হচ্ছে পে অ্যাজ ইউ গো, যখন ব্যবহার তখনই মূল্য দিবা, এছাড়া দেওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে উদ্যোক্তাদের সুবিধা, জাস্ট এতটুকু বলতেই হবে। এখানে যে সিকিউর তেমন একটা আসে না, যদি আসে জাস্ট হেডলাইন গুলো দিয়ে দিতে হবে। তো চ্যাপ্টার এখানে শেষ আমাদের। তো সবাই ভালো থাকো, আর আশা করি যতটুকু বললাম সিকিউ টপিকের জন্য, সিকিউ টপিক যদি বই দিই সেখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টপোলজি, ছাড়া যদি কিছু আসে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার আসতে পারে। অপটিক্যাল ফাইবার 2 স্টার দিলাম। মোবাইল জেনারেশন 5 স্টার টপিক আরেকটা। আর এছাড়া হচ্ছে ক্লাউড কম্পিউটিং আসতে পারে। আর এমসিকিউর জন্য ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ আর ওয়্যারলেস আর হচ্ছে ওয়ার্ড মিডিয়াম সবগুলাই লাগবে। ডাটা ট্রান্সমিশন মেথড, মোড আর সব কিছুই তো পড়াই দিচ্ছি, যেগুলো দাগাই দিচ্ছি দাগানো বই থেকে হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ আসবে। আর সিকিউর জন্য এগুলো বলতেই হবে, শুধু স্ট্রাকচার ফলো করলেই হবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।